হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের সাহিত্য সঞ্চয়ন যে বইটি রয়েছে সেই বইটির যে যে পাঠগুলি পরীক্ষা হবে তার এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন হিসাবে যে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি আলোচনা। তবে ভিডিওর প্রথমেই আমি বলে দিই, এই ভিডিওটি কিন্তু কোনো এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের সাজেশন ভিডিও নয়, কারণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলি কোনো সাজেশন করে কিন্তু ভালো নাম্বার পাওয়া যায় না। এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন সমস্ত উত্তর ভালো করে করতে গেলে তোমাদের কিন্তু প্রত্যেকটি পাঠ খুব ভালো করে পড়তে হবে। প্রত্যেকটি পাঠ যদি ভালো করে খুঁটিয়ে পড়ো তবে কিন্তু ভেতরে যে কোনো এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত পাঠগুলির ইম্পর্টেন্ট যে এমসিকিউ এসিকিউ গুলো অবশ্যই তোমরা দেখে রাখবে, সেগুলি নিয়ে আলোচনা করা হবে। তবে এর বাইরেও কিন্তু এমসিকিউ এসিকিউ থাকতেই পারে। তবে আজকে আমি যে প্রশ্নগুলি তোমাদের দিচ্ছি এগুলি কিন্তু অত্যন্ত ভালো করে তৈরি করে রেখো, কারণ এর মধ্যেও কিন্তু তোমরা কমন পেয়ে যেতেই পারো। তবে আবারও বলছি, এটা কিন্তু কোনো সাজেশন ভিডিও নয়, এটি ইম্পর্টেন্ট এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন বা কি টাইপের তোমাদের পরীক্ষায় এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন আসে সেটি জানানোর জন্য ভিডিওটি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। নবম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট সমস্ত পাঠগুলির গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর, এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলি যেগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ সেগুলি আলোচনা করা হয়েছে। প্রথমেই তোমাদের যে অধ্যায়টি ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে সেটি হলো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, যেটি লিখেছেন মুকুন্দ চক্রবর্তী। এর প্রথম প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কোন কাব্যের কোন খণ্ডের অন্তর্গত? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি চণ্ডীমঙ্গল কাব্যের আকেটিক খণ্ডের অন্তর্গত। আমি ভিডিওটি যাতে বড় না হয় তার জন্য অনেক প্রশ্নই অত্যন্ত শর্টে তোমাদের লিখেছি, তোমরা কিন্তু পরীক্ষার সময় অবশ্যই পূর্ণ বাক্যে উত্তর লিখবে। 2 নম্বর প্রশ্ন, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না কেন? এটির উত্তর, চারিদিকের আকাশ মেঘে আচ্ছন্ন হওয়ায় সমগ্র কলিঙ্গ দেশ অন্ধকারে ঢেকে গেছে, ফলে কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না। 3 নম্বর প্রশ্ন, কলিঙ্গের প্রজাদের মন বিষাদগ্রস্ত কেন? এটির উত্তর, চারিদিকে মেঘের ঢাকা অবস্থায় মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে ঘন ঘন মেঘের ডাকে প্রজারা ভয়াবহ বিপদের আশঙ্কায় বিষাদগ্রস্ত হয়ে পড়েছে। অবশ্যই কিন্তু প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে নিও এবং এই টাইপের প্রশ্নগুলি অবশ্যই তোমরা তৈরি করে নিও। 4 নম্বর প্রশ্ন, শ্রী কবি কঙ্কন কার উপাধি? শ্রী কবি কঙ্কন কবি মুকুন্দ চক্রবর্তীর উপাধি। 5 নাম্বার, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, লাইনটির অর্থ লেখো। উদ্ধৃত পংক্তিটির অর্থ হলো সবুজ শস্যকে ধুলোয় ঢেকে গেল। এর পরের প্রশ্ন 6 নাম্বার, প্রজা চমকিত, প্রজা চমকিত হলো কেন? এটির উত্তর, বিধ্বংসী ঝড় বৃষ্টির তাণ্ডবে সমগ্র কলিঙ্গ দেশ ধুলোয় ঢাকা পড়ে যায় এবং প্রবল দুর্যোগে শস্যক্ষেতের ফসল নষ্ট হয়ে যাওয়ায় প্রজারা চমকিত হয়েছিল। 7 নাম্বার, চারি মেঘের নাম লেখো। চারি মেঘের নাম হলো সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। আরেকটি কথা তোমাদের বলে রাখি, এই সমস্ত কবিতা বা তোমাদের পাঠগুলি কিন্তু আলোচনার ভিডিও চ্যানেলে রয়েছে, তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে কিন্তু সেই ভিডিওগুলিও দেখে নিও, তাহলে এই সমস্ত পাঠগুলি নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। এর পরের প্রশ্ন, কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করেন কেন? এটির উত্তর, মেঘ ঝড় বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসী ঋষি জৈমিনীর কথা স্মরণ করেছিলেন। 9 নাম্বার, কলিঙ্গ দেশে কতদিন টানা বৃষ্টিপাত হয়েছিল? এটির উত্তর, কলিঙ্গ দেশে টানা 7 দিন ধরে প্রবল ঝড় বৃষ্টি হয়েছিল। 10 নাম্বার, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, কবি কোন বিষয়ের সঙ্গে এমন তুলনা করেছেন? এটির উত্তর, প্রবল ঝড় বৃষ্টিতে ঘরের চাল ভেদ করে যে শিলা ঘরের মেঝেতে এসে পড়েছিল তার সঙ্গে ভাদ্র মাসের গাছ থেকে তাল পড়ার কবি তুলনা করেছেন। এরপর 11 নাম্বার, চণ্ডীর আদেশ পান বীর হনুমান, আদেশ পেয়ে হনুমান কি করেছিল? দেবী চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান মঠ অট্টালিকা ভেঙে খান খান করেছিল। এরপর 12 নম্বর এবং শেষ প্রশ্ন, চণ্ডীর আদেশে নদ নদী কি করে? চণ্ডীর আদেশে নদ নদীরা ছুটে যায় আর চারিদিকে তারা পর্বতের সমান ঢেউ তোলে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কবিতা থেকে এই 12টি প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা দেখে রেখো। এর পরের পর যেটি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে সেটি হলো কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত। প্রথম প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটির উত্তর, মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের 6ষ্ঠ অঙ্ক থেকে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি নেওয়া হয়েছে।
পরের প্রশ্ন 2 নাম্বার, শকুন্তলা দুষ্মন্তকে আংটি দেখাতে পারেননি কেন? এটির উত্তর, শচীতীর্থে অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলার হাত থেকে আংটি খুলে জলে পড়ে যাওয়ায় শকুন্তলা দুষ্মন্তকে আংটি দেখাতে পারেননি। 3 নাম্বার, আমি একজন জেলে, জেলেটির বাসস্থান কি ছিল? জেলেটি তার বাসস্থান শক্রাপতারে বলে জানিয়েছিল। 4 নাম্বার, এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে, শ্যালক এই সন্দেহ করেছিল কেন? এটির উত্তর, ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল বলে রাজার শ্যালক এরকম সন্দেহ করেছিলেন। 5 নাম্বার, আপনারা অনুগ্রহ করে শুনুন, কোন কথা বক্তা শোনাতে চেয়েছে? ধীবর বৃত্তান্ত নাট্যাংশে আলোচ্য উক্তিটির বক্তা ধীবর নগররক্ষীদের কাছে নিজের পরিচয় এবং কিভাবে সে রাজার আংটিটি পেয়েছিল সেই কথাই শোনাতে চেয়েছিল। 6 নাম্বার প্রশ্ন, ধীবরের কথা মতো বেদজ্ঞ ব্রাহ্মণ কখন নির্দয় হয়ে থাকেন? ধীবরের কথা মতো বেদজ্ঞ ব্রাহ্মণ যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। 7 নাম্বার, আংটি দেখে রাজার হাবভাব কিরূপ হয়ে গিয়েছিল? এটির উত্তর, আংটি দেখে কোনো প্রিয়জনের কথা মনে পড়ার স্বভাবে গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে তাকিয়েছিলেন। 8 নাম্বার, জেলে তার পারিতোষিকের অর্ধেক অর্থ কি করতে চেয়েছিল? রক্ষীরা ধীবরকে মারার আগে যে ফুলের মালা তার গলায় পরাতে চেয়েছিল, রাজার দেয়া পারিতোষিকের অর্ধেক অর্থ সেই ফুলের দাম হিসাবে ধীবর দিতে চেয়েছিলেন। প্রতিটি প্রশ্ন কিন্তু খুব ভালো করে তোমরা দেখে রাখো। 9 নাম্বার, প্রভু অনুগৃহীত হলাম, কিভাবে বক্তা অনুগৃহীত হয়েছিলেন? মহারাজ আংটি ফিরে পেয়ে তার মূল্যের সমপরিমাণ অর্থ ধীবরকে দেওয়ায় সে অনুগৃহীত হয়েছিল। 10 নম্বর প্রশ্ন, মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন, কোন সংবাদ শুনে মহারাজ খুশি হবেন বলে বলা হয়েছে? ধীবরের কাছ থেকে মহারাজের আংটি উদ্ধার করার কথা শুনে মহারাজা দুষ্যন্ত খুশি হবেন বলে রক্ষীরা মন্তব্য করেছে। এই প্রশ্নগুলি ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে অবশ্যই কিন্তু তোমরা দেখে রেখো, এগুলি তো তোমাদের ইম্পর্টেন্ট, তার সাথে এগুলি ছাড়াও এই টাইপের প্রশ্নগুলিও কিন্তু তোমরা দেখে রাখবে। এর পরের পার্ট, লিও তলস্তয় রচিত ইলিয়াস। ইলিয়াস গল্পের প্রথম তোমাদের প্রশ্ন, কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? এটির উত্তর, দীর্ঘ 35 বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল। 2 নম্বর প্রশ্ন, প্রতিবেশীরা কেন ইলিয়াসকে ঈর্ষা করত? এটির উত্তর, ইলিয়াসের বিপুল সম্পত্তি, সমৃদ্ধি এবং প্রতিপত্তি দেখে প্রতিবেশীরা তাকে ঈর্ষা করত। 3 নাম্বার, কারা ইলিয়াসের সবথেকে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল? কিরবিজরা ইলিয়াসের সবথেকে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল। 4 নাম্বার, ইলিয়াসের স্ত্রীর নাম কি? ইলিয়াসের স্ত্রীর নাম হলো শামসেমাগি। 5 নাম্বার, বৃদ্ধ বয়সে ইলিয়াসের সম্বল বলতে কি রইল? বৃদ্ধ বয়সে ইলিয়াসের সম্বল ছিল লোমের তৈরি একটি কোট, টুপি, জুতো, বুট সমেত একটা বোচকা আর স্ত্রী শামসেমাগি। এর পরের প্রশ্ন 6 নাম্বার, বৃদ্ধ ইলিয়াসকে দেখে তার প্রতি কার করুণা হয়েছিল? বৃদ্ধ ইলিয়াসকে দেখে তার প্রতিবেশী মোহাম্মদ সার করুণা হয়েছিল। 7 নাম্বার, অতিথিরা ইলিয়াসের স্ত্রীর কাছে কি জানতে চেয়েছিল? অতিথিরা ইলিয়াসের স্ত্রীর কাছে আগেকার সুখী জীবন এবং এখনকার কষ্টের জীবন সম্পর্কে মনের কথা জানতে চেয়েছিল। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 8 নাম্বার, অতিথিরা বিস্মিত হয়েছিল কেন? ধনী জীবনের সুখের সন্ধান তারা পাননি, বরং ভাড়াটে মজুরের জীবনের সত্যিকারের সুখের সন্ধান তারা পেয়েছেন। ইলিয়াসের স্ত্রীর মুখে এই কথা শুনে অতিথিরা বিস্মিত হয়েছিলেন। 9 নাম্বার, কথা বলবার সময় নেই। কখন কথা বলবার সময় ছিল না? যখন তারা ধনী ছিলেন, অর্থাৎ ইলিয়াস এবং তার স্ত্রী ধনী ছিলেন, তখন কিন্তু তাদের কথা বলার সময় ছিল না। এরপর 10 নাম্বার, ফলে সারা রাত ঘুমই হছিল না। সারা রাত ঘুম না থাকার কারণ কি? রাতে ঘুমোতে গিয়ে দুশ্চিন্তা হতো যে মা ভেড়া হয়তো বাচ্চাগুলোকে চেপে মেরে ফেললো, তাই তাদের সারা রাত ঘুম হতো না। এই প্রশ্নগুলি ইলিয়াস থেকে অবশ্যই তোমরা করে রেখো, প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম। দামের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, কিন্তু কাঁদবার জো ছিল না। কেন কাঁদবার জো ছিল না? এটির উত্তর, অঙ্কের মাস্টারমশাইয়ের হাতে চড় খেয়েও কান্নার উপায় ছিল না, কারণ তাহলে তিনি আরও বকতেন এবং পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলার হুমকি দিতেন। এর পরের প্রশ্ন 2 নাম্বার, সাহিত্যের ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণ কাদের বলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট। সাহিত্য জগতের রথী, মহারথী অর্থাৎ স্বনামধন্য সাহিত্যিকদের সাহিত্যে ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণ বলা হয়েছে। 3 নাম্বার,
পত্রিকা কর্তৃপক্ষ সুকুমারকে কত দক্ষিণা দিয়েছিলেন? পত্রিকা কর্তৃপক্ষ সুকুমারের লেখায় খুশি হয়ে তাকে 10 টাকা দক্ষিণা দিয়েছিলেন। 4 নাম্বার, সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল। কোন সভায় কে বক্তৃতা করলেন? বাংলাদেশের প্রান্তবর্তী এক কলেজের বার্ষিক উৎসবের সভামঞ্চে কথক অর্থাৎ সুকুমার বক্তৃতা করেছিলেন। এরপর 5 নাম্বার, সুকুমার তার বক্তৃতার ইংরেজি কোটেশনটি কার নামে চালিয়েছিলেন? সুকুমার তার বক্তৃতার ইংরেজি কোটেশনটি আইরিশ নাট্যকার জর্জ বার্নার্ডসন নামে চালিয়েছিলেন। 6 নাম্বার, অন্ধকারে কথকের দেখা তার স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের চেহারার বর্ণনা দাও। আবছা অন্ধকারে সুকুমার যাকে দেখেছিলেন তার চেহারা ছিল কুঁজো, লম্বা এবং মাথার সাদা চুলগুলি চিকমিক করছিল। 7 নাম্বার, আমি চমকে উঠলুম। বক্তার চমকে ওঠার কারণ কি? এটির উত্তর, বাংলাদেশের এক প্রান্তিক অঞ্চলে এক বৃদ্ধের মুখে চেনা কণ্ঠস্বরে তার নাম সুকুমার নামের ডাক শুনে কথক চমকে গিয়েছিলেন। 8 নাম্বার, মাস্টারমশাই জামার পকেট থেকে কি বের করেছিলেন? মাস্টারমশাই জামার পকেট থেকে শতছিন্ন এক জীর্ণ পত্রিকা বের করেছিলেন। 9 নাম্বার, বৃদ্ধ মাস্টারমশাইয়ের সামনে দাঁড়িয়ে সবশেষে সুকুমারের কি অনুভূতি হয়েছিল? বৃদ্ধ মাস্টারমশাইয়ের সামনে দাঁড়িয়ে সবশেষে সুকুমারের মনে হয়েছিল তিনি স্নেহ, মমতা, ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছেন। 10 নাম্বার, সুকুমার মাস্টারমশাইয়ের স্নেহকে কিসের সঙ্গে তুলনা করেছেন? সুকুমার মাস্টারমশাইয়ের স্নেহকে কোটি মণি মাণিকের সাথে তুলনা করেও সেসবের থেকেও মূল্যবান বলেছেন। 11 নাম্বার, এ লজ্জা আমি কোথায় রাখবো? কোন লজ্জা? মাস্টারমশাইয়ের সমালোচনা করে লিখে 10 টাকা দক্ষিণা উপার্জনের কথায় লজ্জার কথা সুকুমার এখানে বলেছেন। এই 11টি প্রশ্ন দাম থেকে তোমরা অবশ্যই করে রাখবে, এগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তবে বারবার বলছি, গল্প, কবিতার নাটকগুলি তোমরা কিন্তু ভালো করে রিডিং পড়ো, তাহলেই কিন্তু সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন তোমরা উত্তর দিতে পারবে। এর পরের কবিতাটি অজিত দত্তের নোঙর। নোঙরের প্রথম প্রশ্ন, সারা রাত মিছে দাঁত টানি। সারা রাত দাঁত টানা কেমন করে মিছে হয়ে যায়? কবির নৌকা তটের, এখানে বানানটি ভুল রয়েছে, এটি কবির হবে। নৌকা তটের কিনারে নোঙরে বাঁধা পড়েছে, দাঁত টেনে তাকে এগোনো যায় না। পরের প্রশ্ন 2 নাম্বার, নোঙর কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি কেমন? নোঙর কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে ওঠে এবং প্রতিবার দাঁত টানায় কবি স্রোতের বিদ্রুপ ধ্বনি শুনতে পান। 3 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, নোঙর কবিতায় নোঙর ও নৌকা কিসের প্রতীক? নোঙর কবিতায় নোঙর হলো বন্ধন বা স্থিতির প্রতীক এবং নৌকা হলো গতির প্রতীক। এই প্রশ্নটি কিন্তু ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলি অবশ্যই কিন্তু তোমরা করে রেখো। এগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের যে সমস্ত পার্টগুলি, অর্থাৎ যে 5টি পার্ট তোমাদের পরীক্ষা হবে সেগুলি প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন। এই প্রশ্নগুলি ছাড়াও কিন্তু তোমাদের অনেক প্রশ্নই আসতে পারে, তার জন্য কিন্তু পার্টগুলি রিডিং করে রেখো। এগুলি কেবলমাত্র একটি নমুনা মাত্র, এই টাইপের প্রশ্ন তোমাদের আসতে পারে। তাও যে প্রশ্নগুলি এখানে দেওয়া রয়েছে এগুলি অতি অবশ্যই কিন্তু খুব ভালো করে তোমরা তৈরি করে নিও। এর মধ্যেও কিন্তু অনেক প্রশ্নই তোমরা কমন পেয়ে যেতেই পারো, এবং এই প্রশ্ন সংক্রান্ত যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এই প্রশ্নগুলি তোমাদের নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট বাংলার জন্য কিন্তু এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন হিসাবে ভীষণ গুরুত্বপূর্ণ। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর বাংলার সাহিত্য সঞ্চয়ন বইয়ের যে পার্টগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে সেই পার্টগুলির ইম্পর্টেন্ট কিছু এসিকিউ এবং এমসিকিউ প্রশ্ন তোমরা দেখতে পেলে। এই প্রশ্নগুলি তো অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও, এবং আমি আবারও বলছি, সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলি যদি ঠিকঠাকভাবে পরীক্ষায় উত্তর দিতে চাও তার জন্য কিন্তু টেক্সট বইয়ে যে পার্টগুলি তোমাদের পরীক্ষা হবে সেগুলি কিন্তু অত্যন্ত ভালো করে তোমরা রিডিং করো, তাহলেই কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। তবে যে প্রশ্নগুলি এগুলিও তৈরি করে রেখো, এর মধ্যেও তোমরা কমন পেয়ে যেতেই পারো। এই সংক্রান্ত কোনো প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।